আমরা শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো, কারণ এটা অধিকার যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। তো নির্বাচন কমিশনের সামনে দুটি পদ্ধতি, দুটি রাস্তা আছে। একটি হলো থান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক, ওনার কথাগুলো শুনলেন যে উনি কি ধরনের কথাবার্তা বলেন। মাঝে মাঝে মনে হয় আসলে নিজেকে নিজেই প্রশ্ন করি যে আসলে উনি কি ধরনের লোক, বা ওনার যে এই যে ঔদ্ধত্যপূর্ণ কথা, ঔদ্ধত্যপূর্ণ যে আচরণ, বা তার কথা বলার ভঙ্গি, তার কথা রাজনৈতিক যে একটা সমালোচনার একটা ব্যাপার স্যাপার থাকে, এই বিষয়গুলো নিয়ে যে উনি যে কথাবার্তাগুলো বলেন, সেই কথাবার্তার মধ্যে মনে হয় যে উনি আসলে কি রাজনীতিবিদ হয়ে গেছেন, বা কত পুরাতন একজন রাজনীতিবিদ। মানে ওনার বয়সের সাথে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সাথে কার সাথে তুলনা দিলে কি হবে সেটা তিনি নিজেও বোঝেন না যে আসলে কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন। তো উনি যে বলছেন যে ধানের শীষকে নিষিদ্ধ করতে হবে, আশ্চর্য কথা। এটা তোমার জন্মের আগেও ধানের শীষ প্রতীকে জন্ম হয়েছে, আর তুমি এখন এসে বলতেছো যে তোমার ধানের শীষ বন্ধ করতে হবে। তোমার শাপলা প্রতীক না দিলে দুটো পদ তিনি হুমকি দিয়ে বলতেছেন, দুটি পদ নির্বাচন কমিশনের জন্য খোলা আছে। একটি হচ্ছে হলো যে ধানের শীষ বন্ধ করতে হবে, আপনার সোনালী আঁশ বন্ধ করতে হবে, আর একটি হচ্ছে কি বলে তারা বন্ধ করতে হবে, নতুবা এনসিপি কে শাপলা প্রতীক দিতে হবে। নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে। তো এনার যে হুমকি বা দামকি, এনে কি তুমি কি মনে করছো ভাইয়া যে তোমার সেই 5ই আগস্টের সময় যে মানুষের সে সম্পৃক্ততা, তোমার দলের প্রতি যে মানুষের একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা বা সারা বাংলাদেশের মানুষ তোমাদের সাথে সম্পৃক্ত ছিল, সেই সম্পৃক্ততা এখনো তুমি খুঁজে পাবে? তুমি রাস্তায় নেমে দেখো না ভাই, তোমার পিছনে দেখো 10 জন লোক আছে কিনা। তুমি আজকে বিএনপির মতো একটা প্রতিষ্ঠানকে, বিএনপির মতো একটা পুরাতন রাজনৈতিক দলকে যে হুমকি দিচ্ছ, তাদের প্রতীক নিয়ে তুমি কথা বলতেছো। তোমার জন্মের আগেও এই বিএনপির প্রতীকের জন্ম হয়েছে 1981 সালে, 78 সালে, সম্ভবত 69 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে এই ধানের শীষ প্রতীকের জন্ম। আর তোমার জন্ম কত সালে? তোমার জন্মের ডাবল সময়ে এই ধানের শীষ প্রতীকের জন্ম হয়েছে। আচ্ছা, তুমি আজকে এসে ধানের শীষ প্রতীককে নিষিদ্ধ করার দাবি করতেছো যে বাতিল করতে হবে। ধানের শীষ প্রতীকের সাথে তোমার শাপলা প্রতীকের তোমার তুলনা হয়? যে এই শাপলা প্রতীক না, ধানের শীষ প্রতীকে তিনি তিনবার 4বার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে এই দলটি। সেই দলের প্রতীককে তুমি নিষিদ্ধ করতে চাইতেছো, তুমি দাবি করছো যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, নতুবা শাপলা প্রতীককে দিতে হবে। তোমার শাপলা প্রতীক নিয়ে তুমি রাস্তায় নামো না রে ভাই, কয়জন লোক তোমার সাথে সম্পৃক্ত হয়? তুমি কি সেই মনে করছো তোমার সেই এনসিপি আছে? সারা বাংলাদেশে তোমার আর কর্মী আছে? তোমরা কয়জন লোক আছো আর মিডিয়ার সামনে এসে তোমরা বক্তব্য দিচ্ছ? তোমাদের কয়েকজন মানুষ সরকারের দলে আছে, উপদেষ্টাদের মধ্যে আছে, যার কারণে তোমরা এই সুস্থ কথাবার্তা বলতে পারতেছো। আজকে রাজপথে কোনো বিষয় নিয়ে তোমরা নামো। তোমাদেরকে তো সামনে আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে তাদের যে শুভেচ্ছা বাণী, যে শুভেচ্ছা, সেটা তো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন তোমরা রাজপথে নামলে অন্যান্য দলের শুভেচ্ছাও তোমাদেরকে বরণ করতে হবে, ঠিক আছে? তোমাদের পরিস্থিতি, তোমাদের প্রেক্ষাপট, তোমাদের রাজনৈতিক যে পরিভাষা, তোমার যে বাচন ভঙ্গি বা শারীরিক যে গঠন ভঙ্গিমা, তুমি যে সমস্ত দলকে নিয়ে তুমি বলো, বা যে সমস্ত দলীয় নেতাদেরকে নিয়ে তুমি তোমার যে সমস্ত ভাষা বলো ভাইয়া, সেই সমস্ত ভাষা আসলে সামনে তোমাদের শুভেচ্ছা বার্তা ছাড়া তোমাদের শুভেচ্ছার জন্য কি কি থাকবে সেটা তোমরা রাজপথে নেমে দেখো, যে তোমাদেরকে কি দিয়ে শুভেচ্ছা, যারা কি দিয়ে জনগণ বরণ করে, এবং ওই সমস্ত দলের নেতাকর্মীরা তোমাদেরকে কি দিয়ে বরণ করে। রাজপথে নেমে দেখো একবার। নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছ, দুদিন পরে তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমাদের শাপলা প্রতীক দিলে কি হবে? তোমরা সারা বাংলাদেশে তোমাদের এই যে এনসিপি, এমন কোন নেতা আছো যে নেতারা একটা আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবা? এরকম কোন নেতা আছে এনসিপির ভিতরে? একজন দেখা যে এমন একজন নেতা আছে যে নেতাটা সংসদে প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা রাখে, তার এলাকা থেকে নির্বাচিত হয়ে আসে। শাপলা প্রতীক কি আর ধানের শীষ প্রতীক কি? তোমাদেরকে যে কোনো প্রতীক দেওয়া হবে, তোমরা ভাই সারা বাংলাদেশে কোনো জায়গা থেকে একটা নির্বাচনী আসন থেকে নির্বাচিত হয়ে সংসদের প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা বা যোগ্যতা তোমাদের কোনোটাই নাই। রাজপথ থেকে আসছো, তোমরা ছাত্র রাজনীতি থেকে আসছো, তোমাদের যে জনগণের যে একটা ভালোবাসা ছিল বা জনগণের যে একটা সম্পৃক্ততা ছিল, সেটা গত 1 বছরের ভিতর তোমরা সেটা খেয়ে নষ্ট করে ফেলেছো, যার কারণে তোমাদের অস্তিত্বহীন হয়ে গেছে। এখন সারা বাংলাদেশে এনসিপির কোনো কর্মী নেই। এখন যে কজন সমন্বয়ক আছে, তোমাদের মিডিয়াতে তোমরা তোমাদের নিজস্ব যে বক্তব্যগুলো তোমরা প্রকাশ করো, এই পর্যন্তই তোমাদের শেষ। কারণ তোমাদের সরকারের ভিতর তোমাদের কয়েকজন লোক আছে, এই কয়েকজন লোক যদি তোমাদের সরকারের ভিতর না থাকতো, তাহলে আমার মনে হয় না যে এই এতটুকু বক্তব্য দেওয়ার ক্ষমতাও বা সুযোগ তোমরা পাইতা। আজকে তোমরা নির্বাচন কমিশনের কাছ থেকে তোমাদের প্রতীক তোমরা দাবি করতে পারো, কিন্তু তোমাদের প্রতীক না দিলে অন্যান্য প্রতীক সেটাকে বাতিল করতে হবে, এ ধরনের হুমকি বা এ ধরনের প্রতিবাদ করা বা এই ধরনের কথা বলা দুঃসাহস তোমাদেরকে দিয়েছে। তোমরা ধানের শীষ প্রতীক বরাদ্দকে বাতিল করার
দুঃসাহস তোমাকে কে দিল? রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি তোমার? কত কত বছর তোমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড? তুমি ধানের শীষ প্রতীকের তুমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছো জনগণের মধ্যে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে মনে করতেছো? আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে এটা কি ভাবতেছো? সাময়িক সমস্যা, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাময়িক সমস্যা থাকতে পারে। এরকম জামাত ইসলামের সাময়িক সমস্যার ভিতরে ছিল। আজকে জামাত ইসলাম সেই সাময়িক সমস্যা থেকে উঠে আসছে। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ কি সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে? এটা কি মনে করছো? জীবনে হবে না। তোমাদের সময় উত্থান পতন আছে, স্বাভাবিক। আওয়ামী লীগের অপরাধ ছিল, সেই অপরাধের শাস্তি আরোপ করতেছে। তোমরা তোমাদের গত এক বছরে তোমাদের যে অপরাধ, তোমরা যে নিজেরা নিজেদের ভিতরে অপরাধী জড়িয়ে পড়েছো, যে অপরাধের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে পড়েছো, সেই অপরাধ কি তোমাদের সামনের দিনগুলোতে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে না? তোমরা যদি মনে করো আওয়ামী লীগের জন্য শাস্তি হতে পারে, আওয়ামী লীগের যদি কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, আগামীতে তোমাদের যে বিচারের সম্মুখীন হতে হবে না বা বিচারে কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে না, এটা তোমরা কিভাবে ভাবছো? এই যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছ, তোমাদের যে বিভিন্ন নেতাকর্মীদের বা বিভিন্ন দল সম্পর্কে তোমাদের যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো কি আগামী দিনে তোমাদের বিচারে কাঠগড়ায় দাঁড় হইতে হবে না? তোমার কি মনে হচ্ছে? অপরাধ যদি তোমরা করে থাকো, অপরাধ যদি তোমাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তোমাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই বাস্তবতা। রাজনৈতিক সমালোচনা আছে, রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, এটা স্বাভাবিক, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। যে কোনো দল বা যে কোনো নেতাকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সেই সমালোচনার ভাষাটা থাকতে হবে শিষ্টাচার। যদি শিষ্টাচার বহির্ভূত হয়ে যায়, তাহলে সেই শিষ্টাচার বহির্ভূত ভাষার আবার প্রতিবাদ আছে, আবার সেটা বিচার আছে। ঠিক আছে, আজকে তোমরা যে সমস্ত কথা বলে, তোমরা বিভিন্ন রাজনৈতিক দলকে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে যেভাবে তোমরা ক্রিটিসাইজ করো বা যেভাবে সমালোচনা করো, এটা কোনো রাজনৈতিক পরিভাষা হইতে পারে না, এটা কোনো বডি ল্যাঙ্গুয়েজ হইতে পারে না। তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের রাজনীতির যে পরিভাষা, সেটা কোনোভাবেই সুষ্ঠু ধারার রাজনীতির পরিভাষা হইতে পারে না। আগামীতে তোমাদের এই পরিভাষা, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়তো বা হইতে পারে। তোমরা চিন্তা করে রেখো যে তোমরা যদি অন্যকে কাঠগড়ায় দাঁড় করাইতে পারো, তোমার নিজেরাও ওই কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবে। কারণ এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কে তৈরি করেছিল? আওয়ামী লীগ তৈরি করেছিল না? আন্তর্জাতিক আইন পাশ করেছিল না তারা? আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা আওয়ামী লীগের সৃষ্টি। আজকে সেই ট্রাইব্যুনালে আজকে আওয়ামী লীগে আবার জড়িয়ে পড়ছে। কারণ যে গর্ত খোঁড়ে সেই গর্তে সেই পড়ে। কারণ সারা জীবন তো মানুষের হাতে ক্ষমতা থাকে না। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আওয়ামী লীগের তৈরি, সেই আওয়ামী লীগে আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক কার্যক্রমে তাদের বিচার হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো তোমরা যদি মনে করো যে অন্যের জন্য গর্ত খুঁড়তে পারো, তোমাদের জন্য অন্যরা গর্ত খুঁড়তে পারে না, স্বাভাবিক না? অপেক্ষা করতে থাকবো, দিন বদলের পালা। গাড়ির চাকা নিচে নামে উপরে ওঠে সবসময়, এরকম গৃহীয়মান চলতে থাকে। গাড়ির চাকা যখন চলতে থাকে তখন অবশ্যই সেটা নিচে নামবে, উপরে উঠবে, এটাই বাস্তবতা। তো তোমাদের রাজনৈতিক যে ল্যাঙ্গুয়েজ, রাজনৈতিক যে পরিভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, যে সমস্ত বাস্তবতা তোমাদের দেখা যাচ্ছে, আগামীতে তোমরা অপেক্ষা করতে থাকো। তো কোন দলের প্রতীককে নিষিদ্ধ করার আগে নিজেদের নিয়ে একবার ভেবে দেখো যে আসলে কোন দলের প্রতীক বন্ধের দাবি করছি বা প্রতীক নিষিদ্ধের দাবি করছি। এটা অবশ্যই তোমাদের আগামী দিনে তোমাদেরকে অবশ্যই এটার জবাব দিতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে করে যাবেন। আর এটা আমার বাক স্বাধীনতা, আমি আমার স্বাধীনতা প্রকাশ করলাম, আপনাদের স্বাধীনতা আপনারা প্রকাশ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।